এটার কারণ হলো আমি তখন ওর দিকে এক নজরে তাকিয়ে আছি। অ্যাট লাস্ট কথা বলতে না পেরে গার্ডগুলোকে চলে যেতে বলল, পরে কথা বলবে বলে। মাহি, তুমি কি করছিলে ওদের সামনে? কই কি করছিলাম? আমি তো তোমার সাথে রোম্যান্স করব বলে আসলাম। তাই বলে এখানে ওদের সামনে? মাহি, তুমি ঠিক আছো তো? ওর কপালে হাত দিয়ে বললাম। ধ্যাত। ও রেগে চলে গেল। কিছুটা দূরে গিয়ে পেছনে তাকালাম, দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। দেখে আরো রাগ হয়ে গেল। তাই হনহন করে হেঁটে বাসার ভেতর চলে আসলাম। রাতে সবাই একসাথে ডিনার করে মায়ের সাথে কিছুক্ষণ গল্প করে রুমে এলাম। ও তখন শুয়ে পড়েছে। ও যেই দিকে মুখ করে শুয়ে আছে সেই দিকে গিয়ে শুয়ে পড়লাম আমি। তারপর ওর হাতটা টেনে আমার পেটের উপর রাখলাম। ও তখন চোখ খুলে অবাক হয়ে মাথা উঁচু করে তাকালো। আমি পেছন ফেরা অবস্থায় বললাম, এত অবাক হওয়ার কিছু নেই। তারপর ও আবারও মাথা বালিশে রেখে শুয়ে পড়লো। কিন্তু এটা কি হলো? ওর ভেতর একটুও রোম্যান্স কাজ করলো না। ব্যাপারটা কেমন কেমন যেন হয়ে গেল না। ওকে, দেখছি কতক্ষণ নিজেকে কন্ট্রোল করতে পারে। আমি বেশিই ভালোবাসছি বলে তুমি আনরোমান্টিক হয়ে যাবে, এটা তো আর হতে দেয়া যায় না। রাত 2টা বাজে। আশফি, আশফি, একটু উঠে দেখো না, পিঠের মাঝে কি একটা বাজছে। ঘুমোতে পারছি না। কি হলো দেখো না। হুম, ঘুম চোখে। কি হলো এত রাতে তোমার? কি হয়েছে পিঠে? ওভাবে পিঠ চুলকাচ্ছ কেন? চুলকাতে পারছি কই, পিঠের মাঝে কিছু একটা বাজছে, একটু দেখো না। দেখছি, কিন্তু কিভাবে দেখবো নাইটির উপরে? তাহলে তো নাইটিটা খুলতে হবে। খুলতে হবে তো খোলো। কি ব্যাপার, ও এত ইজিলি নিল নাইটি খোলার বিষয়টা? একটু বেশি অদ্ভুত লাগছে ব্যাপারটা। তার মানে ওকে ইচ্ছে করে করছে শুধু আমাকে এক্সাইটেড করার জন্য? হ্যাঁ, তাই হবে। কি হলো, কি ভাবছো বসে? খুলে দেখো কি ঢুকলো। হুম, দেখেছি। দেখছি। তারপর আমি একদম সোজা। এটা কি করলো? নাইটি না খুলে পেছন দিক দিয়ে হাত ঢুকিয়ে দিল। তারপর একটা চেইন বের করে ওর সামনে ধরলাম। গলা থেকে চেইনটা ছিঁড়ে পিঠের মাঝে ঢুকেছিল, তাই বাঁধছিল। ও আমার উপর রাগে কটমট করছে। তারপর চেইনটা আমার হাত থেকে থাবা দিয়ে নিয়ে ঠাস করে শুয়ে পড়ল। আমার তখন প্রচুর হাসি পাচ্ছিল। এখন দেখো কেমন লাগে। তারপর আমিও শুয়ে পড়লাম। সকালে ঘুম ভেঙে চোখ খুলতেই যা দেখলাম, আর একটু হলেই মাহি বলে চিৎকার দিতে যাচ্ছিলাম। তাড়াতাড়ি আমি ওর গায়ে কম্বল দিয়ে দিলাম। তা না হলে যে কেউ ঘরে ঢুকে ওর এই অবস্থা দেখে ফেলতো। কারণ কাল রাতে ও দরজা লক করে ঘুমায়নি। তারপর আমি উঠে ফ্রেশ হয়ে বিছানায় বসে ফোনে গেমস খেলছিলাম। এই, একটু দেখো না আমার নাইটিটা কোথায়, একটু খুঁজে দাও। আমি ওর ডাক শুনে ওর কাছে গিয়ে বললাম, এই তুমি কাল রাতে এভাবে নাইটি খুলে ঘুমিয়েছো কেন? যদি কেউ রুমে ঢুকে দেখে ফেলতো? আরে কাল রাতে এসিটা অফ ছিল আর অন করিনি, তোমার শরীরে জ্বর ছিল বলে। এদিকে গরমে পুরো অস্থির হয়ে পড়েছিলাম, তাই খুলে ঘুমিয়েছিলাম। গরমে? নাকি আমাকে এক্সাইটেড করার জন্য? কথাটা শুনে ও এবার পুরো তেলে বেগুনে জ্বলে উঠল। যে জন্যই করি তাতে তোমার কি? তুমি কি এক্সাইটেড হয়েছো? হওনি তো তাহলে এত কথা কেন বলছো? যাও আমার নাইটি খুঁজে দাও। আমি বিছানায় চারপাশ খুঁজলাম, পেলাম না। তারপর ওর গা থেকে কম্বলটা ফেলে দিলাম। কম্বলের নিচে পড়েছিল। ওকে ধরিয়ে দিলাম। ও সেটা পরে আমার দিকে চোখ গরম করে তাকিয়ে উঠে চলে গেল। এবারও নিজের হাসিটাকে কন্ট্রোল করলাম। তুমি কি শেভ করবে? দাও আমি করে দিচ্ছি। কাউকে কোনোদিনও করে দিয়েছো? না, আজকে ফার্স্ট টাইম। তাহলে আর দরকার নেই। ফার্স্ট টাইম যেহেতু, তাই করতে পারবে না। ফার্স্ট টাইম তো কি হয়েছে, ট্রাই তো করেই দেখতে পারি। থাক, কোনো দরকার নেই। না হলে আমার ফেসের 12টা বেজে যাবে। তুমি দেখো আজকে কিভাবে করতে হয়, তারপর পরে ট্রাই করো। আর আমাকে অফিস যেতে হবে, তাই দ্রুত করতে হবে। অফিস? হ্যাঁ, অফিস তো যেতে হবে। ঠিক আছে, আমিও যাব। তুমি গিয়ে আর কি করবে? যেতে হবে না। না, আমি যাব। তোমার পিএ হয়ে না, তোমার এমডি হয়ে যাব। আর তুমি হবে আমার পিএ। আর ইউ ক্রেজি? আই এম নট ক্রেজি, যেটা বলছি সেটাই করবে। ওকে। তারপর আমরা রেডি হয়ে অফিসে চলে এলাম। সবাই আমাদের মর্নিং জানালো, কেউ কেউ তাকিয়ে তাকিয়ে দেখছিল। আমি সরাসরি ওর চেম্বারে গেলাম। আশফিও ঢুকলো। কি ম্যাডাম, আপনি কি আমার চেয়ারেই বসবেন? অফকোর্স ডিয়ার। ঠিক আছে, বসো। আর ওখানে কিছু প্রজেক্টের ফাইল আছে, ওগুলো আমাকে দাও। কেন? ওগুলো আমি দেখব।
এখন যেহেতু আমি এমডি, তাই সেগুলো দেখার দায়িত্বও আমার। তুমি যাও, আমার চেম্বারে গিয়ে আমার কাজগুলো দেখো। আরে আচ্ছা ঠিক আছে, যদি আমার ল্যাপটপটা দিতেন তাহলে একটু ভালো হতো। ওকে, নাও। তারপর ও ল্যাপটপটা নিয়ে আমার চেম্বারে চলে গেল, বসে কাজ করা শুরু করে দিয়েছে। আমি ওর দিকে তাকিয়ে আছি। ওর চোখ যখন আমার দিকে পড়লো তখন আমি ওকে চোখ মেরে দিলাম। ও একটা মুচকি হাসি দিয়ে কাজ শুরু করলো। এর মধ্যে ম্যানেজার সাহেব চেম্বারে আসলো। আমাকে স্যার ভেবে কিছু বলতে গিয়ে থেমে গেল আমাকে দেখে। মাহি তুমি? না মানে ম্যাম, স্যার কোথায়? আপনি মাহি বলেই রাখবেন, সমস্যা নেই। এখন বলুন কি প্রয়োজন। আসলে নতুন যে প্রজেক্টের কাজ শুরু হয়েছে সেগুলো নিয়ে কিছু কথা বলার ছিল। আমাকে দেখান। এই যে এগুলো। ও মাই গড, এই প্রজেক্টের বিষয়ে তো আমি কিছুই জানি না। আমি তখন তো ছিলাম না। ওকে এখানে আসতে বলি, ফোন করে ওকে আসতে বললাম। ও চেম্বারে আসলো। ওরা দুজন সামনের চেয়ারে বসে কথা বলছিল, আর আমি শুধু ওকেই দেখছি। কথা বলা শেষ করে ম্যানেজার চলে গেল। আশফিও বেরিয়ে যাচ্ছিল। এই কোথায় যাচ্ছ? আমি তোমাকে যেতে বলেছি। ও সরি ম্যাম, বলুন কি প্রয়োজন। আমার কাছে এসো। তারপর ও কাছে এসে দাঁড়ালো। এই হট কফিটা খাও, এটা তোমাকে ভেবে দিয়ে গেছে। ওকে। তারপর কফিটা খেলাম। এখন তোমার হট লিপে আমাকে একটা হট কিস করো। ও নিচু হয়ে আমাকে কিস করার জন্য এগিয়ে এলো। এভাবে নয়, ওয়েট। আমি চেয়ার থেকে উঠে টেবিলের উপর পা নামিয়ে দিয়ে বসলাম। তারপর ওর স্যুট টেনে ধরে ওকে কাছে নিয়ে আসলাম। এখন করো। ওর এসব দেখে আমি সত্যি এক্সাইটেড হয়ে যাচ্ছিলাম। ওর কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে কিস করছিলাম। এমন সময় মনে হলো দরজায় নক পড়লো। তাড়াতাড়ি ওকে ছেড়ে দিয়ে ওকে নিচে নামালাম, কিন্তু দুজনেই অনেকটা অপ্রস্তুত অবস্থায় দাঁড়িয়েছিলাম। আমি ভেতরে আসতে বললাম তাকে। নীলা এসেছে, কিন্তু নীলা ওর দিকে এভাবে তাকিয়ে আছে কেন? আমি ওর মুখের দিকে তাকালাম, দেখলাম ওর ঠোঁটের চারপাশে ভিজে আছে। আমি যে ওকে কিস করেছি এটা স্পষ্ট বোঝা যাচ্ছে, আর সেজন্যই নীলা ওভাবে ওর দিকে তাকিয়ে আছে। আরে নীলা, কেমন আছো? এসো বসো। হ্যাঁ ভালো, তুমি কেমন আছো? স্যার আপনি কেমন আছেন? খুবই ভালো। ওহ গড, এই মেয়েটা কি বুঝতে পারছে না ওর ঠোঁটটা ভিজে আছে? ঠোঁটটা না মুছে ওর সাথে বকবক করছে, কিভাবে বলি? আমি ওর একটু কাছে গিয়ে নীলার দিকে তাকিয়ে ওকে আস্তে করে বললাম, মাহি ঠোঁটটা মুছো। কি মুজবো? তারপর ওর দিকে গরম চোখ করে তাকিয়ে ইশারায় বোঝালাম। ও তাড়াতাড়ি করে ঠোঁট মুছলো। মেয়েটা আসলেই একটা গাধা। স্যার এর ফাইলগুলো আপনাকে দেওয়ার ছিল। রেখে দাও। রেখে দাও। নীলা চলে গেল। তারপর ওর সাথে কথা শুরু করলাম। তুই কি একটু বুঝতে পারছিল না ও কি ভাবলো বলো তো? ভাবুক, হাজব্যান্ড ওয়াইফ হতেই পারে। নিজে যেন কত ভাবতো। কি হয়েছে? ওভাবে তাকিয়ে থাকো কেন? কি দেখছো? দেখছি আমার নতুন মাহিকে। দেখো, ভালো করে দেখো। সামনে আরো কত কিছু দেখতে পাবে। তাই? তাই। ওর সাথে দুষ্টুমি ফাজলামি করেই সময় কাটছিল। কখনো আমার কোলে বসে নিজেই কিস করছে, আদর করে দিচ্ছে, আবার কখনো ভিন্ন রকম ভাবে কথাবার্তা হাসি ঠাট্টা করছে। আর আমি শুধু আমার মাহিকেই দেখছিলাম। এখন ওর হাসিটাই যেন আমাকে সব কষ্ট ভুলিয়ে দিয়ে নতুন করে বাঁচিয়ে তুলছে। এই হাসিটা না থাকলে আশফির জীবনটা থেমে যাবে। মাহি, লাঞ্চের টাইম হয়ে গেছে, চলো বাইরে থেকে লাঞ্চ করে আসি। আজকে তো আর লাঞ্চ নিয়ে আসিনি। হ্যাঁ ঠিক আছে, চলো। আমরা লাঞ্চ করার জন্য একটা রেস্টুরেন্টে ঢুকলাম। লাঞ্চ শেষে আমাকে নিয়ে কিছুক্ষণ গাড়িতে ঘুরলো। মাহি চলো, অনেক সময় হয়ে গেছে, অফিসের কাজ শেষ করে বাসায় ফিরতে হবে। ওকে চলো। তারপর অফিসে গিয়ে সব কাজ শেষ করে বাসায় ফিরলাম সন্ধ্যার পর। আচ্ছা মামুনি, তুমি দেখতে এত সুন্দর, কিন্তু তোমার মেয়েটা এমন দেখতে হয়েছে কেন? কেমন দেখতে? ও তো দেখতে আমার থেকেও সুন্দর হয়েছে, একদম ওর বাবার মতো। ওর বাবা তো দেখতে অনেক সুন্দর ছিল। মা, তুমি আবার ওই লোকটার কথা বলছো? আর আমি কোনোদিনও ওনার মতো দেখতে না। ওনার মতো নিকৃষ্ট ব্যক্তির সাথে আমার কোনো মিল থাকতে পারে না। মাহি, তুমি কার সম্পর্কে কি বলছো? উনি তোমার বাবা হন। আর তুমি এমন ধরনের ব্যবহার কবে থেকে শিখলে? আফি, তুমি জানো না ওই লোকটার জন্য আজও আমার মা চোখের পানি ফেলছে। পুরোটা জীবন শেষ করে দিয়েছে আমার মায়ের। চুপ করো তুমি। তুমি কতটুকু জানো তার সম্পর্কে? আমি যা জানি তুমি তার এক ভাগও জানো না। কি বলছো তুমি এসব আশফি?
আমি এখন যা বলবো তা তুমি শুনলে তোমার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। আমার এই কথাটা শুনে মামুনিও অবাক হয়ে তাকালো। তার চোখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে অনেক প্রশ্ন করতে চায় আমাকে। তাই আমি বলা শুরু করলাম, হ্যাঁ, এটা একদম সত্য যে তোমার বাবা তার অফিসের এক প্রবাসী মহিলা কর্মকর্তার সাথে সম্পর্কে জড়িয়ে যায় এবং তাকে বিয়েও করে। আর তা জানার পর আমার বাবা তোমার বাবার সাথে সব হিসাব নিকাশ বুঝিয়ে দিয়ে তাকে বিজনেস থেকে বের করে দেয়। তারপর তোমার বাবা একাই বিজনেস শুরু করে, তবে তোমার আর মামুনির সাথে কোনো যোগাযোগ রাখেনি। একরকম আমার বাবাই তোমার সাথে ওনাকে যোগাযোগ করতে দেয়নি। সেই থেকে আমার বাবাই তোমাদের দেখাশোনার দায়িত্ব নেয়। এদিকে মামুনির অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সে বিশ্বাস করতে পারছিল না তোমার বাবা তাকে এইভাবে কোনোদিনও ঠকাতে পারে। অনেক ভেঙে পড়েছিল মামুনি। তবে তোমার বাবাও যে খুব ভালো ছিল সেটাও নয়। সে তার ভুল বুঝতে পেরেছিল যখন সে জানতে পারলো ওই মহিলার আগেও একজন স্বামী আছে, আর সে ছিল আমাদের কোম্পানির, অর্থাৎ তোমার আর আমার বাবার কোম্পানির একজন সাধারণ কর্মকর্তা। আর ওরা প্ল্যান করেই তোমার বাবাকে ওদের জালে ফাঁসিয়েছিল শুধুমাত্র ওনার প্রপার্টি নেয়ার জন্য। আর এগুলো জানার পর উনি অনেক চেষ্টা করেছিলেন তোমাদের কাছে ফিরে আসার জন্য, কিন্তু ওরা ওনাকে আসতে দেয়নি, কারণ তোমাকে আর মামনিকে মেরে ফেলার হুমকি দিয়েছিল। তোমার বাবাকে অনেক টর্চার করেছিল ওরা শুধুমাত্র প্রপার্টি তাদের নামে লিখে দেওয়ার জন্য, কিন্তু সেটা করেনি বলে তাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। একদিন বাবা প্ল্যান করেছিল যে আমার জন্মদিনে বাইরে কোথাও ঘুরে আসবে। আমিও অনেক জেদ ধরেছিলাম বাইরে ঘুরতে যাওয়ার জন্য। বাবা ভেবেছিল এতে মামুনির মনটাও একটু ভালো হবে। মামুনিকে যেতে বলেছিল, কিন্তু মামুনি যেতে রাজি হয়নি। সেদিন তোমাকে নিয়ে যেতে বলেছিল শুধু, কিন্তু তোমাকে বাবা নেয়নি, কারণ মামুনি সারাদিন ঘরে বন্দী হয়ে থাকতো। তার উপর তোমাকে নিয়ে গেলে আরও একা হয়ে যাবে, তাই তোমাকে রেখে গেছিল। আমরা যখন তাদের গন্তব্যে পৌঁছালাম তার কিছুক্ষণ পর বাবার ফোনে একটা কল আসলো। কলটা করেছিল তোমার বাবা। সেদিন বাবাকে এই কথাগুলো বলেছিল যা সে জানতে পারে ওদের সম্পর্কে। তোমার বাবা ওদের গোপনে তার সব প্রপার্টি যা কিছু ছিল তোমার নামে লিখে সেই কাগজগুলো একটা ব্যাংকের লকারে রেখে দেয়। আর ওরা সেটা জানতে পারে যে তার সব সম্পত্তি তোমার নামে লিখিয়ে দিয়েছে। তাই ওরা তোমাদের খুন করার পরিকল্পনা করে। যে কোনো সময় তোমাদের ওপর ওরা অ্যাটাক করতে পারে সেটাই বাবাকে জানায়। আর এটাও বলে দেয় যে ওই কাগজগুলো কোন ব্যাংকে আছে। বাবা সেদিনই তোমাদের দেশে ফেরার ব্যবস্থা করে। আমাদের ওখানে রেখেই বাবা চলে যায় জাপান। পৌঁছাতে প্রায় 2 দিন সময় লেগে গেছিল। বাবা ভাবছিল ওখানে গিয়ে তোমাদের সে দেখতে পাবে তো। বাবা রাতে গিয়ে পৌঁছায়। বাইরে থেকেই বাবা শুনতে পায় ভেতরে অনেক গুলির শব্দ হচ্ছে। বাবা পেছন দিকে সিঁড়ি দিয়ে উঠে রুমের ভেতর ঢুকে। মামুনি তখন তোমাকে নিয়ে বাথরুমে লুকিয়েছিল। সেদিন রাতে অনেক কষ্টে ওদের মোকাবেলা করে তোমাদেরকে নিয়ে বেরিয়ে আসে। কিন্তু সব থেকে কষ্টের বিষয় কি জানো মাহি? ওই দিন রাতেই তোমার বাবাকে ওরা মেরে ফেলে। অভি অভি বলে চিৎকার করে সোফায় বসে পড়ে। মামুনি, আমি এই কথাগুলো কোনোদিন বলতে চাইনি, কারণ আমি জানি তুমি এখনো ওনাকে খুব ভালোবাসো। শুধুমাত্র মাহিকে ভুল ধারণা থেকে বের করার জন্য আমি বলতে বাধ্য হয়েছি। বাবাও আমাকে বলতে নিষেধ করেছিল। আমি মাহির দিকে তাকালাম। ওর চোখ দিয়ে অজস্র ধারায় পানি পড়ছে, একদম পুতুলের মতো দাঁড়িয়ে আছে। আমি ওর কাছে গেলাম। ওকে আজকে সব জানাতে হবে। মাহি, তোমাকে অনেক শক্ত হতে হবে। সামনে যে অনেক বিপদ ওত পেতে আছে, সেগুলো তোমাকে মোকাবেলা করতে হবে। আসলে আমি তোমাকে ঘৃণা করলেও কোনোদিনও তোমার মৃত্যু কামনা করিনি। আমি জানি মাহি, তুমি নিজেকে সামলাও। মামুনির বেঁচে থাকার একমাত্র উৎস তুমি। তোমাকে ভেঙে পড়লে হবে না, কারণ ওরা থেমে নেই। তোমাকে মারার জন্য ওরা এখানে লোক পাঠিয়েছে। ওই মহিলার স্বামী আগে থেকেই মাফিয়া দলের সাথে যুক্ত ছিল। এখন সে ওই দলের লিডার। তোমাকে খুন করতে পারলে ওই প্রপার্টি ওরা এমনিতেই পেয়ে যাবে, কারণ ওদের একটা ছেলে আছে। সেখানে তোমার বাবাকেই ওর বাবা বলে স্বীকৃতি দেয়া হয়েছে। আসফি, বলো মামুনি। আমি একবার আশরাফ ভাইয়ের সাথে কথা বলতে চাই। তার কাছে থেকে আমি শুনতে চাই। মামুনি, আমি জানি তোমার বিশ্বাস হচ্ছে না, কিন্তু আমি কি করে তোমাকে বিশ্বাস করাবো? বাবা মা কেউই যে বেঁচে নেই। এটা শোনার পর মামুনি আরো একবার চমকে উঠল। কি বলছিস তুই এসব? হ্যাঁ, ওরা বাঁচতে দেয়নি। 2 বছর আগের কথা। ওরা জাল পাওয়ার অফ অ্যাটর্নির উইল বানিয়ে মাহির প্রপার্টি ভোগ করছিল। বাবা সেটা জানতে পেরে আইনি ব্যবস্থা নেয়। আর এটা ওরা জেনে যায়।
যে মাহির প্রপার্টি সমস্ত উইল বাবার কাছে। বাবাকে অনেকভাবে থ্রেট করে ওরা, ওগুলো তাদের দিয়ে দেওয়ার জন্য, কিন্তু বাবা দেয়নি। বাবা রাজি না হয় বাবাকে মেরে ফেলার প্ল্যান করে, কার অ্যাক্সিডেন্টের মাধ্যমে মারার চেষ্টা করে। ওই অ্যাক্সিডেন্ট স্পটেই মা মারা যায়। বাবাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাই, হসপিটালে অনেক গার্ডের ব্যবস্থা করি। কিছুদিন পর বাবার সেন্স ফেরে। বাবা আমাকে ডেকে অনেক কিছু বলে, যার কিছুই আমি জানতাম না। বাবা এইভাবে অনর্গল কথা বলে যাচ্ছিল, যার জন্য অসুস্থ হয়ে পড়ছিল। আমি সেদিন রাতে বাবাকে থামিয়ে দিয়ে রেস্ট নিতে বলি, পরে সব কথা শুনবো বলে। কিন্তু ওই দিনই যে বাবার শেষ রাত ছিল সেটা আমি জানতাম না। ওরা ডক্টরকে টাকা দিয়ে বাবাকে মারতে পাঠায়। তার আগে এটা জানতে চায় ওই উইলগুলো কোথায়। বাবা বলেনি। তখনই বাবাকে বিষের ইঞ্জেকশন পুশ করে মেরে দেয়। পরে অবশ্য সে ধরা পড়েছিল, কিন্তু ওরা ধরা পড়েনি। ওরা কিছুদিন আগেও জানতো যে মাহি সেদিন রাতেই হয়তো মারা গেছে। ওর লোকেরা হয়তো সেরকমই খবরই দিয়েছিল, কিন্তু কিভাবে যেন ওরা জানতে পেরে যায় যে মাহি এখনো বেঁচে আছে। ওকে আবার মারতে ওরা এখানে পর্যন্ত লোক পাঠিয়ে দেয়। আমি দেশে আসার আগে চাচ্চুর সাথে যোগাযোগ করে সব জানাই, তারপর দেশে ফিরি। অনেকবার মাহির সামনে গিয়েছি, মাহি আমাকে চিনতে পারেনি। খুব কষ্ট পাচ্ছিলাম আমি। সব কিছু হারিয়ে ওকে পাওয়ার জন্য দেশে ফিরলাম, আর সেই মাহি আমাকে চিনতে পারলো না। তারপর মাহি কোথায় কি করে সব খোঁজ খবর নিলাম। ও যে কোম্পানিতে চাকরি করে সেই কোম্পানির ওনারের সাথে কথা বলে ওনার কোম্পানির 75% শেয়ার অনেক চড়া দামে কিনে ওই কোম্পানির এমডি হয়ে ওখানে গেলাম। এত কিছু শোনার পর ওদের মুখে কোনো ভাষা ছিল না। এর মধ্যে চাচ্চু চলে এলো। আশফি, কি বলার জন্য আমাকে ডেকে পাঠিয়েছিস? ভাবি, আপনাকে এমন লাগছে কেন? কি হয়েছে? আশফি, ভাবির কি হয়েছে? এরকম দেখাচ্ছে কেন ভাবিকে? চাচ্চু, আমি ওদের সব কিছু বলে দিয়েছি। ওদের ভুল ধারণা থেকে মুক্ত করার জন্য আমি মামুনির কাছে গেলাম। মামুনি, তুমি এভাবে চুপ করে থেকো না, প্লিজ কথা বলো তুমি। আশফি, ওদেরকে একা থাকতে দে। না, আমি মাহিকে ওখানে যেতে দেব না। ওরা আমার মাহির যদি কোনো ক্ষতি করে আবার, যে প্রপার্টির জন্য আমার এত কাছের মানুষগুলোকে হারিয়েছি, সেই প্রপার্টির কোনো দরকার নেই। ভাবি, মাহি কেন ওর অধিকার ছেড়ে দিবে? ওরা অবৈধভাবে ওগুলো ভোগ করছে। মাহি কেন ওদের কোনো শাস্তি দিবে না? মা, চাচু একদম ঠিক বলেছে। আমি ওখানে যাব, কিন্তু প্রপার্টি মেইন নয়, ওদেরকে শাস্তি দেওয়ার জন্য। ওদের কাছে আমরা কোনো কেন হেরে যাব? তুমি এখন আমার সাথে ঘরে চলো তো, একটু রেস্ট নেবে। মাহি মামুনিকে নিয়ে ঘরে চলে গেল। আমি চাচ্চুর সাথে কথা বলছিলাম। চাচ্চু, আমাদের ফিরে যাওয়ার সময় হয়ে গেছে। এখানে যা কিছু আছে সব কিছু তুমি দেখাশোনা করবে, আর সেটা কাল থেকে। তারপর মামুনির ঘরে গেলাম। আসফি, তোরা আমাকে একটু একা থাকতে দিবি বাবা? আমি একটু একা থাকতে চাই। ঠিক আছে মামুনি। আমি মাহিকে নিয়ে আমাদের রুমে চলে এলাম। আজকে রাতে কারোরই ডিনার হয়নি। ওকে অনেক কিছু বুঝিয়ে তারপর ঘুম পাড়িয়ে দিলাম। কাল অনেক কাজ আছে, আমাদের জাপান ফিরে যাওয়ার ব্যবস্থা করতে হবে। তাই আমিও তাড়াতাড়ি শুয়ে পড়লাম। সোমবার সন্ধ্যা 6:45 ফ্লাইট টাইম। মা, আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো ওখানে? আমি পারবো না থাকতে। তুমি প্লিজ চলো না আমাদের সাথে। মামুনি, আমি শুধু মাহিকে নিতে আসিনি, আমি তোমাকেও নিতে এসেছি। আমার মামুনিকে আবার ফিরে পাবো বলে এখানে এসেছি। আসফি, তোরা আমাকে এই বিষয়ে কোনো জোর করিস না, কারণ আমি ওইখানে গিয়ে থাকতে পারবো না। প্রত্যেকটা মুহূর্ত আমার ওই স্মৃতিগুলো মনে পড়বে। তোরা তোদের খেয়াল রাখিস ভালোভাবে। তোদের কোনো ক্ষতি হয়ে গেলে আমি আর বাঁচবো না। মামুনি আমার আর মাহির কপালে চুমু দিয়ে জড়িয়ে ধরে কাঁদলো। তারপর আমরা বিদায় নিলাম, চলে এলাম জাপান। আমাদের দুজনের নতুন জীবন শুরু হয়ে গেল জাপানে। মাহি এখানে এসে আমাদের বাড়ি কিছু সময় ঘুরে দেখলো। বাসার ভেতর ঢুকে সব থেকে বেশি আকর্ষিত করলো দেয়ালে টাঙানো কিছু ছবি। ছবিগুলো ছিল আমাদের সবার একসাথে থাকার সময়ের কিছু ছবি। কোনো ছবিতে আমরা সবাই একসাথে, কোথাও আমি আর মা, কোথাও আমার আর আশফির ছবি। একটা ছবিতে আমি একটা গাড়ি নিয়ে খেলছি, আর ও আমার পেছন থেকে এসে কান কামড়ে ধরেছে। মনে হচ্ছিল না যে ওটা দুষ্টুমি করছে। ওর মুখের ভাব দেখে মনে হচ্ছে খুব রেগে ছিল আমার উপর। একটা ছবিতে আমার চোখ আটকে গেল, বাবা আর মায়ের ছবি। আমি এই প্রথম বাবার ছবি এত সামনে দাঁড়িয়ে কাছ থেকে দেখছি। মনের অজান্তেই চোখ দিয়ে পানি পড়ছিল। হঠাৎ পেছন থেকে আশফি আমার কোমর জড়িয়ে ধরে আমার পিঠ ওর বুকের সাথে মিশিয়ে দাঁড়িয়ে রইল। আশফি, আমরা কি এর থেকে সুন্দর জীবনযাপন করতে পারতাম না?
মাহি, আমি এই ছবিগুলো এখানে টাঙিয়েছি শুধুমাত্র আমাদের সুন্দর স্মৃতিগুলো তোমাকে মনে করানোর জন্য, কষ্ট পাওয়ার জন্য নয়। তাই এখন থেকে আর কোনো কষ্ট পাবে না। কিন্তু আমার যে কিছুই মনে নেই, এই দিনগুলোর কথা মনে পড়ছেও না। তোমাকে মনে করতে হবে না, তুমি শুধু উপলব্ধি করবে, ঠিক আছে? কথাটা বলে ওর মাথার একপাশে চুমু দিলাম। এখন ঘরে চলো, মামুনিকেও তো ফোন করতে হবে। আর অনেকক্ষণ আমাকে আদর করবে না। এবার চলো তো, আমাকে একটু আদর করবে। তোমার জন্য স্পেশাল বেডরুম ওয়েট করছে। স্পেশাল বেডরুম মানে? গেলেই দেখতে পাবে। তারপর ওকে কোলে তুলে বেডরুমে চলে গেলাম। আরে এবার তো নামাও, এভাবে তাকিয়ে থাকবে নাকি কোলে করে? কিছুক্ষণ তাকিয়ে থেকে জনাব আমাকে নিচে নামালেন। এবার একটু ডানে ঘুরলো ম্যাম। ওকে। আমি ডানে ঘুরে দেখলাম একটা মেয়ের আইডল, মুখটা ঢাকা আছে। আর আইডলটাকে একটা হোয়াইট গাউন পরিয়ে রেখেছে। গাউনটা অনেক সুন্দর, কিন্তু আইডলটা কার হতে পারে? আশফি আমার হাত ধরে আইডলটার কাছে নিয়ে গেল, তারপর মুখের উপর থেকে পাতলা সাদা কাপড়টা সরিয়ে দিল। আমি আইডলটার মুখটা দেখে শুধু তাকিয়ে আছি, কারণ আইডলটাকে এতটাই সুন্দরভাবে তৈরি করেছে, আমি নিজেও এতটা সুন্দর না। এটা আমার হোয়াইট অ্যাঞ্জেল। একে দেখিয়ে আমার দিনটা শুরু হতো আর শেষ হতো। আমি কি আপনার হোয়াইট অ্যাঞ্জেলটাকে ছুঁয়ে দেখতে পারি? ও আমার কথাটা শুনে শুধু একটা হাসি দিল। আইডলটার ঠোঁটের নিচের তিলটাকে দেখে মনে হচ্ছে নতুন করে দেয়া হয়েছে। আসলে তোমার এই আইডলটা দেখছি তোমার মাহির থেকে অনেক সুন্দর। কথাগুলো বলার সময় আমি যখন ওর দিকে ঘুরে তাকালাম, ও তখন আমার কপাল সোজা গান তাক করে আছে। ওর মুখটা দেখে আমি ভীষণ ভয় পাচ্ছি, অনেক ভয় করছে আমার। ওকে দেখে আমি বুঝতে পারছি না ও ঠিক কি করতে চাইছে। ওর এরকম চেহারা দেখে আমার মুখ থেকে কথা বের হচ্ছে না, শুধু চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। গলা কাঁপা অবস্থায় অনেক আস্তে করে ওর নামটা উচ্চারণ করলাম, আশফি। ও তখন গানটা একদম আমার কপালের সাথে ঠেকিয়ে ধরলো। আমি ভয়ে চোখটা বন্ধ করে ফেললাম। আমি ওকে চিনতে পারছি না। ও কি সত্যি আমার আশফি? ও এমন কেন করছে? 2 মিনিট হয়ে গেল আমি চোখ বন্ধ করে আছি, সামনে থেকে কোনো সারা শব্দ পাচ্ছি না। আমি চোখটা খুললাম, দেখলাম ও দাঁত বের করে নিঃশব্দে হাসছে। এতটা করুণ অবস্থা হবে তোমার? কেউ যদি তোমার সামনে এভাবে তোমার কপালে গান ধরে, তুমি একদম সাইলেন্টলি তার সামনে সারেন্ডার করবে? আরও একটা বিষয় আমাকে খুব হার্ট করেছে। এখন পর্যন্ত তুমি আশফিকে বিশ্বাস করো না। আমি তোমার সামনে গান ধরলাম আর তুমি ভয়ে চোখটা বন্ধ করে ফেললে। এটা ভেবে নিলে যে আমি তোমাকে মেরে ফেলবো। মাহি, তুমি যেদিন আমার গলায় ছুরি ধরেছিলে সেদিন কিন্তু আমি একটুও ভয় পাইনি, কারণ আমি জানি তুমি আমার সাথে আর যাই করো আমাকে কখনো মারতে পারবে না। সেটাই ছিল বিশ্বাস। ওর এই ফাজলামোটা আমার একটুও ভালো লাগেনি। ও আমাকে অন্যভাবে বোঝাতে পারতো এই বিষয়গুলো। আমি তো সত্যিই ভয় পেয়েছি, রাগে আমার শরীর জ্বলে যাচ্ছে। আমি ওর হাত থেকে গানটা কেড়ে নিয়ে ওকে ধাক্কা দিয়ে দেয়ালের সাথে লাগিয়ে দিলাম, তারপর ওর বুকে গানটা ঠেকিয়ে ধরলাম। সেদিন ভয় পাওনি তো কি হয়েছে, আজকে ভয় পাবে। এইভাবে আমাকে ভয় দেখানোর মজা তুমি এখন টের পাবে। এটা বলেই আমি ওর বুকের সামনে থেকে গানটা সরিয়ে চোখটা বন্ধ করে অন্য পাশে এক নাগাড়ে গুলি চালাতে লাগলাম। কি ব্যাপার, গুলির শব্দ হয় না কেন? তার মানে এটা খেলনা ছিল? এই তুমি আমাকে এই খেলনা গান দিয়ে ভয় দেখাতে এসেছো? কি হলো, এভাবে হাসছে কেন? হাসবো না তো কি করব? তুমি যা করছো। আমি ওর হাতটা ধরে আমার বুকের কাছে টেনে নিয়ে এলাম। তারপর ওর কাছ থেকে গানটা নিয়ে ওটাকে লোড করে দেখালাম। এবার বুঝেছেন এটা খেলনা নাকি সত্যি? ও, তার মানে এখন নিশ্চয়ই গুলি চালালে গুলি বের হবে। ইয়েস মাই হোয়াইট অ্যাঞ্জেল। তাই বলে আপনি এখন এটাকে নিয়ে খেলনার মতো করে খেলবেন না, না হলে যখন তখন মার্ডার হতে পারি। আরে ধুর, এটাকে নিয়ে আমি খেলবো কেন? এটা নিয়ে তো এখন আমার নাচতে ইচ্ছে করছে। আচ্ছা, ওই সংটা প্লে করো তো, দিল কিয়া গলি জালি নैनो की बंदूक से। আমি এখন ওই গানটাতেই নাচবো। আমার কাছে ওই গান নেই। তুমি সিরিয়াসলি নাচবে? ইয়েস মাই ডিয়ার। ঠিক আছে, আমি আমার ফোনে বাজাচ্ছি, তারপর গান প্লে হলো। গানটার সাথে ওর নাচটা ভালোই দেখাচ্ছে। নাচার মাঝেই বারবার ও আমার কাছে আসছে আর নাচছে। ভালোই এনজয় করছি, কিন্তু যেভাবে গানটা নিয়ে নাচছে তাতে তো যখন তখন। আরে মাহি সাবধানে! ওর কাছে গিয়ে বলতে গেলাম, কিন্তু ও আমার কোনো কথাই শুনছে না, পাগলের মতো নেচেই যাচ্ছে। মাহি! আহ ইস, আর একটু হলেই তো আশফির গায়ে গায়ে গিয়ে লাগছিল।
ভাগ্যিস মাথা নিচু করেছিল, নাচতে নাচতে চাপ লেগে গুলি বেরিয়ে গিয়েছে। এর জন্যই অতিরিক্ত কিছু ভালো না। ও আমার সামনে চোখ রাঙিয়ে দাঁড়িয়ে আছে। আমি মাথা নিচু করে সরি বলে গানটা ওর কাছে দিয়ে দিলাম। গানটা ওর হাত থেকে নিয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। ও ভয় ভয় চোখে আমার দিকে তাকাচ্ছে। কিছু বললাম না, কারণ ভয়টা আমার থেকে বেশি ও পেয়েছে। আর এদিকে গার্ডগুলো গুলির শব্দ পেয়ে দৌড়ে এসেছে। তাদেরকে ইশারা করে চলে যেতে বললাম। তারপর ওর দিকে তাকিয়ে একটু হেসে দিয়ে গানটা ড্রয়ারে রেখে দিলাম। অবশ্য আমার হাসিটাও ও দেখেনি, মাথা নিচু করেই আছে। আমি ওর সাথে কোনো কথা না বলে মামুনিকে ফোন দিলাম, পৌঁছানোর কথা জানালাম, ওর সাথেও কথা বলিয়ে দিলাম। তারপর ওকে বললাম, এই যে এখন যান, গোসল করে আসুন, অনেক ডিসকেও করেছেন, আর একটু হলেই তো। সরি 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 সোনা, আমি সত্যি একদম বুঝতে পারিনি। আর তোমার কিছু হলে আমি নিজেকেও শুট করে দিতাম। ওকে জড়িয়ে ধরে কথাগুলো বললাম। আমি বুঝেছি, এখন যাও, ফ্রেশ হয়ে আসো, ডিনারের সময় হয়ে গেছে। ওকে জানো, ওর গালে একটা লম্বা চুমু দিয়ে গোসলে গেলাম। তারপর আশফিও ফ্রেশ হয়ে দুজন ডিনার করে নিলাম। আচ্ছা আশফি, বেডরুমে আমার যে ছবিগুলো তুমি টাঙিয়ে রেখেছো সেগুলো তো মেবি 3 বছর আগের ছবি। আর এই ছবিগুলো তো আমাদের অ্যালবামে ছিল না, তাহলে তুমি পেলে কি করে? এতক্ষণ ধরে এইগুলোই ভাবছিলে বুঝি? বলো না, আমার এই বিষয়টা একদমই মাথায় কাজ করছে না। তখন তুমি দেশে আসোনি, তাই না? আর একটা প্রশ্ন, জানি না তুমি কি ঠিক কিভাবে নেবে, তবুও জানতে ইচ্ছে করছে। বলো, সমস্যা নেই। তোমার আর আমার মাঝে তো অনেক বছরের ডিস্টেন্স ছিল, আমাদের দেখাও হয়নি এতগুলো বছরের ভিতর। তাহলে তুমি কিভাবে আমাকে এত ভালোবাসতে পারলে? অনেক দারুণ একটা প্রশ্ন করেছো, লাখ টাকার প্রশ্ন। তাহলে আপনাকে বলেই ফেলি, তোমাদের দেশে পাঠিয়ে দেওয়ার পরেও বাবা তোমাদের খোঁজ খবর সব সময় রাখতো। এমনকি 2 জন বডিগার্ড তোমাদের জন্য ওখানে রেখেছিল, যারা তোমাদের সব সময় আড়াল থেকে তোমাদের সিকিউরিটি দিত। আর বাবা তো এমন কোনো দিন নেই যে তোমাদের কথা আমার কাছে গল্প করতো না। সব সময় আমাকে বলতো যেভাবেই হোক তোমাকেই যেন আমি তার পুত্রবধূ করে আনি। আমি বাবাকে বলতাম যে তোমাকেই আমি আমার বউ করে আনবো, আর সেটা তুমি না চাইলেও। বাবার কাছে বায়না করতাম তোমার ছবি দেখার জন্য, ওরা যেন তোমার ছবি তুলে পাঠায়। এমনকি তুমি রেগুলার কি করো সেটাও দেখার জন্য বায়না করতাম বাচ্চাদের মতো। বাবা ওদের বলে দিয়েছিল ওরা তোমার ছবি তুলে দিতে পারলেও ভিডিওটা করতে পারতো না। তারপর ওরা একদিন তোমাদের বাড়িতে যায় ইলেকট্রিকের লোক হয়ে। সেখানে তোমার বেডরুম ছাড়া সব জায়গায় ক্যামেরা ফিট করে রেখে আসে। তারপর থেকেই তোমাকে প্রতিদিন আমি ভিডিওতে দেখতাম। সব থেকে মজার ব্যাপার কি জানো, প্রতিদিন তোমাকে দেখতে দেখতে তোমার সম্পর্কে এত কিছু জেনে গেছিলাম যা তুমি নিজেও তোমার সম্পর্কে জানো না। হ্যাঁ, এত দূর? তো কি কি জানো আমার সম্পর্কে যা আমি নিজেও জানি না? আচ্ছা তুমি বলো তো, তুমি সব থেকে কোন টিভি শোগুলো বেশি পছন্দ করো? আমি তো টিভির সামনে গেলে শুধু চ্যানেল ঘুরাই, বুঝতেই পারি না কি দেখবো। তুমি অ্যাকশন মুভি বেশি লাইক করো? আরে হ্যাঁ, এরকম মুভি পেলে তো আমার কিছুই লাগে না। আরও বলছি, তুমি তোমার নিজের চয়েস নিয়ে সব সময় কনফিউজ থাকো। কোথাও যেতে গেলে কি ড্রেস পরবে, কিভাবে যাবে, সেটা নিয়ে তুমি সব সময় মামুনিকে জানাতে, রাইট? আর তুমি তো অনেক বোকা। তুমি যে কোল্ড কফি খাও সেটা আমি জেনেছি আরও 3 বছর আগে। আমি আসার পর তুমি কাজ নিয়ে এতটাই বিজি থাকতে যে কফি খাওয়ার সময়টুকুও তুমি পাওনি, আর সেটা তোমার মাথায় একদম কাজ করেনি। আমি তোমাকে যেভাবে বলছিলাম তুমি সেটাই বিশ্বাস করেছিলে। তাই তো, তার মানে তুমি সত্যি আমাকে প্রতিদিন দেখতে। আর হ্যাঁ, আমাদের মনে হতো সব সময় কেউ আমাদের ফলো করে। ওরা তোমাদের লোক ছিল? না, ওরা আমার লোক ছিল না। আমি দেশে যাওয়ার পর ওদের কাছ থেকে ছাড়িয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম আমি থাকতে ওদের আর কোনো প্রয়োজন হবে না, কিন্তু সেটাই ছিল আমার বড় ভুল। ওরা ওদের লোক ছিল। ওই ভুলটা না করলে সেদিন তোমার এত বড় ক্ষতি হতো না। আচ্ছা বাদ দাও তো, তার মানে আমার আশফি আমাকে প্রতিদিন দেখতো, অথচ আমি তাকে দেখতে পাইনি কতগুলো বছর। তো এখন দেখো, এখন তো সামনেই আছি। আমি তো আপনাকে দেখি, আপনি তো আজকাল আমাকে সেভাবে লক্ষ্য করেন না। তাই আজকে আমি আপনাকে কিছু রুলস দিব, যেটা প্রতিদিন আপনাকে মেনে চলতে হবে। তারপর আমি আমার রুলসগুলো বলা শুরু করলাম। এই রুলসগুলো তো দেখি আমার রুলসগুলোর থেকেও বেশি করা। ওর রুলসগুলোর মাঝে এরকম কিছু রুলস আছে, যেমন ঘুম থেকে সকালে উঠে আগে ওকে আমার আদর করে তারপর উঠতে হবে। বাইরে যতটুকু সময় আমি থাকবো প্রতিটা সেকেন্ড আমি যেন ওনার মুখ দেখি ভিডিও কলে।
যাতে অন্য কোনো মেয়ে আমার চোখে না পড়ে। যাই হোক, এই রুলসগুলো আমি খুবই এনজয় করব। আর এখন যে রুলসটা মানতে হবে সেটা আর নিশ্চয়ই আমাকে বলে বোঝাতে হবে না। এখানে আমি আর তুমি ছাড়া কেউ নেই, তাই তোমাকে আমি এখন যা খুশি তাই করতে পারবো। নাও শুরু করো আমাকে আদর করা। তারপর আর কি, আমি আমার বউয়ের আদেশ মাথা পেতে নিলাম। আমি বাইরে যতটুকু সময় থাকবো ততটুকু সময় তুমি অনেক সাবধানে থাকবে। যতই সিকিউরিটির ব্যবস্থা থাকুক, নিজের সাবধানতা নিজের কাছে। আর আমি খুব তাড়াতাড়ি বাসায় ফেরার চেষ্টা করব। ঠিক আছে, কিন্তু আমার সময় কাটবে কি করে? আমি শুধু সেটাই ভাবছি। তুমি চলে গেলে এত বড় বাড়িটাতে আমার কাছে শুধু কারাগার মনে হয়। আর থাকলো শুধু সার্ভেন্টসদের, ওদের এক একজনের ভাষাও তো আমার বোধগম্য হয় না। তাই ওরা থাকা বা না থাকা তা একই সমান। মা আসলে কি এমন ক্ষতি হতো? হ্যাঁ, একদম মন খারাপ করবে না। আর মামুনিকেও আমি খুব শীঘ্রই এখানে নিয়ে আসার ব্যবস্থা করছি। একটু কষ্ট করো। আর আমি তো প্রতি সেকেন্ডে আমার বউয়ের মুখ দেখবই। এখন আমার কাছে আসো একটু। ওকে আমার কাছে এনে কপালে ছোট্ট করে একটুখানি ভালোবাসা দিয়ে বেরিয়ে এলাম। আসলে গানটা এখানে রেখে গেছে কেন? নিশ্চয়ই আমার জন্য। কিন্তু আমার কাছে এটা থাকাও যা না থাকাও তো তাই। আমি তো এটা ব্যবহারই করতে পারি না। পাগল একটা। লাস্ট ফোন করেছিল 12 মিনিট 35 সেকেন্ড আগে। আমাকে বলা হলো খুব তাড়াতাড়ি চলে আসবে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো, এতক্ষণেও কোনো খবর নেই। ধুর, এরকমভাবে কখনো সময় কাটে? বেলকনিতে দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে রুমের মাঝে কেউ হাঁটাচলা করছে। বেলকনি থেকে রুমে এলাম। আসবি? ও কখন আসলো? আর এসে এভাবে দাঁড়িয়ে আছে কেন গম্ভীরভাবে? এই তুমি কখন এলে? আর দেখলে যে আমি বেলকনিতে দাঁড়িয়ে আছি, তাহলে আমায় ডাকলে না কেন? আর ফ্রেশ না হয়ে এভাবে রোবটের মতো দাঁড়িয়ে আছো কেন? যাও ফ্রেশ হয়ে নাও। আমি যখন কথাগুলো বলছিলাম ও তখন নিচের দিকে তাকিয়েছিল। আর আমার কথার উত্তরে ও শুধু মাথাটাই নাড়লো, কোনো কথা বলছে না। মুখের ভাব দেখে মনে হলো এই প্রথম বাংলা কথা শুনলো। আমি শুধু ওর হাঁটা চলা লক্ষ্য করছি, কেমন অদ্ভুত লাগছে। ওয়াশরুমে গেছে, কিন্তু এত সময় নিচ্ছে কেন? আশফি, এই আশফি, কি করছো বলো তো এতক্ষণ? মেয়েদের মতো এত সময় কবে থেকে নেওয়া শুরু করলে তুমি? ওহ, বের হয়েছো তাহলে। আশফি, তুমি কি সত্যি ফ্রেশ হয়েছো? তোমাকে দেখে তো মনে হচ্ছে না। কি হলো? কথা না বলে এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? আগাচ্ছ কেন? এতক্ষণে ওর চোখের দিকে আমার নজর গেল। এই চোখ তো আমার আশফির নয়। ওর চোখে আমি কখনোই এত হিংস্রতা দেখিনি। এ আমার আশফি হতেই পারে না। কিন্তু একে, ও আমার অনেক কাছে চলে এসেছে। আমি ভয়ে চোখটা বন্ধই করব যখন, ঠিক তখনই আমার কানে গুলির শব্দ এলো। চোখ খুলে দেখলাম আশফির হাতে গান, আর নিচে ওই নকল আশফি সেজে আসা ছেলেটা পড়ে আছে। মাথার পেছন থেকে রক্ত বের হচ্ছে। সিকিউরিটি, ইয়েস স্যার। এটাকে নিয়ে আমার ডগিদের ডিনারের ব্যবস্থা করো। ওকে স্যার। মাফ করবেন স্যার, ওকে আমাদের একদম চোখে পড়েনি। বাসার ভিতরে ক্ষুদ্র প্রাণীও ঢুকতে পারেনি, কিন্তু ও কিভাবে ঢুকলো বুঝতে পারছি না স্যার। ঠিক আছে, সেটা দেখার ব্যবস্থা কাল সকালে করছি। এখন এটাকে নিয়ে যাও। এটা কি করে সম্ভব বলো তো? কত বড় ভুল করে ফেলছিলাম আমি। আমি তো ধরেই নিয়েছিলাম এটা তুমি। ও একদম দেখতে তোমার মতো কি করে হতে পারে? এটা কোনো ব্যাপার না। এখানে ওদের মতো বড় ধরনের মাফিয়ারা যে কোনো রাস্তা অবলম্বন করতে পারে। ফলস ফেস ব্যবহার করেছে ও। সেক্ষেত্রে চেনার উপায়ও আছে, সেটা হলো চোখ। একমাত্র চোখ দেখেই বোঝা যায় তার ফেসটা আদৌ রিয়েল কি না। আর তুমি তোমার আশফির চোখটাও চেনো না? কেন চিনবো না? যখন চিনেছি তখন তো ও আমার একদম কাছে চলে এসেছিল, আর তারপরেই তো তুমি চলে এলে। আর তোমার কাছে না আমি একটা গান রেখে গেছিলাম, সেটা কোথায়? ওই তো ওখানেই আছে। ওটা থেকেই বা কি হতো? আমি তো ওটা ব্যবহার করতে পারি না। ব্যবহার করতে পারো না তাই বলে কি কারো সামনেও সেটা ধরতে পারবে না? আচ্ছা যাই হোক, ও তোমাকে টাচ করেনি তো? হ্যাঁ, শুধু টাচ কেন, সাথে চুম্মাও ফ্রি পেয়েছি। ওভাবে তাকিয়ে হাসছো কেন তুমি? আমি ওর কাছে গেলাম। শোনো, এটা আমার জিনিস, এটা কেউ চাইলেও ছুতে পারবে না। এইটুকু ভরসা আমি উপরওয়ালার উপর রাখি। জিনিস? ওই, আমি কি বস্তু? বুঝে শুনে কথা বলতে পারো না? তুমি তো বস্তুই। নিজেকে প্রোটেক্ট করার মতো ক্ষমতা যে রাখে না সে তো বস্তুই। তুমি ওয়াশরুম থেকে বের হও, তারপর দেখছি। রাতের খাবার শেষ করে ওর পাশে গিয়ে বসলাম। তুমি সারা দিন বাইরে থাকো, বাসায় আসার পর আবার পিসির সামনে বসো। আমাকে কি তোমার চোখে বাঁধে না নাকি?
আচ্ছা, আমি কাজ অফ করছি, আমার কাছে এসে বসো। আজকে আমরা কিছু রোমান্টিক জাপানিজ মুভি দেখি। আরে এসো না, এত রাগ করো কেন? ওকে কাছে টেনে এনে সাথে বসে মুভি দেখছি। মাহি, ঘুমিয়ে পড়েছো? আমার কাঁধের উপর মাথা রেখেই ঘুমিয়ে পড়েছে। ওকে শুইয়ে দিতে গেলাম, তখন ও চোখ খুললো। তুমি না ঘুমিয়ে পড়েছিলে? হুম, তোমার কাঁধের উপর থেকে মাথা নামিয়ে দিলে কেন? তোমার ঘুমাতে কষ্ট হতো তাই। আমি এইভাবেই ঘুমাবো? না থাক, তুমি শুয়ে পড়ো, আমি তোমার বুকের উপর মাথা রেখে ঘুমাবো। তারপর ওকে জড়িয়ে ধরে ওর বুকের উপর মাথা রেখে শুয়ে পড়লাম, আর ও আমার মাথার চুলের মাঝে চুমু দিয়ে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। সকালবেলা, হায় আল্লাহ, এত সকাল সকাল গুলির আওয়াজ কেন? ভয় একদম লাফিয়ে উঠেছি। আসবি কোথায়? ও আমাকে না বলে কোথায় চলে গেল? আজকে ওর খবর আছে, ও ওর রুলস ব্রেক করেছে। উঠে সামনে বাগানের দিকে গেলাম, ওখান থেকে গুলির শব্দটা আসছে। ওই তো আসবি ওখানে দাঁড়িয়ে আছে। এই ছেলে, তুমি এখানে কি করছো? সকাল আমাকে তোমার... রিল্যাক্স ডিয়ার, তুমি একটু ওয়েট করো, আমি এদের ব্যবস্থা করে তারপর তোমার সাথে রোম্যান্স করছি। মানে কি? এই তুমি এভাবে এই ছেলেটাকে শুয়ে রেখেছো কেন? আর ওদেরকে এভাবে এই রোদের ভেতর দাঁড় করিয়ে রেখেছো কেন? ওকে শুইয়ে রাখিনি, শ্যুট করে দিয়েছি। এরপর আরও কটাকে শ্যুট করব। তুমি কি মানুষ? এভাবে এই নিরীহ ছেলেগুলোকে মারছো কেন তুমি? ও, তুমি না একদম বুঝো না, এখানে দাঁড়িয়ে দেখো তাহলে বুঝতে পারবে। ও সবগুলো গার্ড সার্ভেন্টদের এই সিরিয়ালে দাঁড় করিয়ে রেখেছে, তারপর সবার পিছনে গিয়ে ওদের ঘাড়ের পেছনে কি যেন দেখে, তারপর হঠাৎ কাউকে পেছন থেকে শুট করে দিচ্ছে। কিছুই বুঝতে পারছি না। আর ওদের এভাবে মারা দেখে আমার খুব খারাপ লাগছিল, তাই রুমে চলে আসলাম। কিছুক্ষণের ভেতরে ও রুমে আসলো, এসে আমার কোলের উপর মাথা রেখে শুয়ে পড়লো। কি অনেক ক্লান্ত হয়ে গেছেন শুট করতে করতে? না গো, শ্যুট করতে আমার খুব ভালো লাগে, এখন এনজয় করি। তুমি ওদেরকে কেন মারলে শুনি? ওরা ওই মাফিয়ার লোক ছিল। কি? তুমি কিভাবে বুঝলে? সেদিন যে ছেলেটা তোমাকে মারতে এসেছিল, ও আমার গার্ড হয়ে মিশেছিল আমার গার্ডদের সাথে। আর ও এখানে আমরা আসার আগেই ঢুকে পড়েছিল। আমারই ভুল ছিল, আসার পর সব কিছু একবার ভালো করে চেক করে দেখা দরকার ছিল। আর আমি ওদের চিনলাম কি করে, এখন সেটা শুনো। আমার সবগুলো গার্ডের ঘাড়ের পেছনে একটা নির্দিষ্ট ট্যাটু আঁকা রয়েছে, তবে সেটা সাধারণ কোনো ট্যাটু নয়। ওই ট্যাটুটা আঁকার সময় এমন একটা শুকনো পদার্থ মিশিয়ে দেওয়া হয়েছে, যেটা শুধুমাত্র রোদে পড়লেই গোল্ডের মতো গ্লেজ দেয়। এই গ্লেজটা খালি চোখে দেখা যায় না, এই চশমাটা পড়তে হয়, তাহলেই দেখা সম্ভব। আর ওরা শুধু আমার ট্যাটুটাই নকল করেছে, তার ভেতরের কোনো রহস্যই ওরা জানে না। বোঝাতে পেরেছি? জিনিয়াস, বুঝলাম। আচ্ছা আশফি, তোমার কি এই মানুষগুলো খুন করার সময় একটুও হাত কাঁপে না? না, কাঁপে না। বাবা মাকে নিজের চোখের সামনে মরে যেতে দেখেছি। তোমাকে ওরা আঘাত করেছিল, তোমার সেই আঘাত পাওয়ার কষ্ট দেখেছি, তাই আর হাত কাঁপে না। এখন শুধুমাত্র তুমি আছো আমার বেঁচে থাকার অবলম্বন হয়ে, তাই তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না। যদি এর থেকেও কঠোর হতে হয় আমাকে, তাহলে তাই হব। কথাগুলো আমার চোখের দিকে তাকিয়ে এক নিঃশ্বাসে বলছিল। এখন নিশ্চুপ হয়ে আমার চোখের দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। এখন এই চোখে রাগ নেই, ভালোবাসা পাওয়ার আকুলতা, কাছের মানুষকে হারানোর ভয় ওর চোখে ফুটে উঠেছে। ও আমার কাছে এগিয়ে এলো। আমি জানি মাহি, তুমি এগুলো সহ্য করতে পারবে না, কিন্তু তোমাকে সেফ রাখার জন্য আমাকে আরো কঠোর হতে হবে, বুঝেছো? তারপর ওর গালে হাত রেখে ওর ঠোঁটে অনেকক্ষণ ভালোবাসার পরশ দিলাম। আশফি, আজকে চলো না একটু বাইরে থেকে ঘুরে আসি। না মাহি, আজকে সব থেকে ইম্পর্টেন্ট একটা কাজ আছে, তোমাকে তোমাকে ওর সাথে যেতে হবে। কোথায়? কোর্টে। বিকেলে ওকে নিয়ে কোর্টে গেলাম, তারপর ও সমস্ত প্রপার্টির উইল শো করে আইনি ব্যবস্থায় ওকে ফিরিয়ে দিলাম। এরপর থেকে ওই মহিলা চাইলেও আর কোনো দাবি করতে পারবে না, এমনকি কোনো পাওয়ার অফ অ্যাটর্নির উইলও কাজে আসবে না। আশফি, এর কিছুই আমার প্রয়োজন আসবে না। আমি চাই ওদের শাস্তি হোক। তার জন্য যোগ্য প্রমাণ দরকার। আমার কাছে সেরকম কোনো প্রমাণ নেই, আমাকে আরও অনেক যুক্তিযুক্ত প্রমাণ সংগ্রহ করতে হবে। আমি পুলিশ অফিসারের সাথে যোগাযোগ রেখেছি, উনি আমাকে সহযোগিতা করবেন। ঠিক আছে, বুঝলাম, কিন্তু আমি এত সব দায়িত্ব নিতে পারবো না। এগুলো তুমিই দেখাশোনা করবে। আর একটা কথা, আমাদের বাবা বেঁচে থাকতে যখন এই কোম্পানি দুটো একসাথে ছিল, ঠিক তেমন ভাবে আবারও তুমি এই কোম্পানি দুটোকে একসাথে করবে, ঠিক আছে? আর হ্যাঁ, কাল তোমাকে নিশ্চয়ই ঘুরতে নিয়ে যাব, এটা নিয়ে আর মন খারাপ করবে না।
যদি চাও বাইরের কান্ট্রিতেও নিয়ে যেতে পারি। বলো কোথায় যাবে? তাহলে চলো অ্যানাকোন্ডা দেখে আসি। কি, এত কিছু রেখে তোমার অ্যানাকোন্ডা দেখার শখ হলো? হ্যাঁ, তো এতে এত অবাক হওয়ার কি আছে? অ্যানাকোন্ডা মুভি দেখে আসলে ওর উপর ক্রাশ খেয়েছি, তো তাই ওকে সামনাসামনি দেখার শখ হয়েছে। আমি পারবো না, অন্য কোথাও বলো, নিয়ে যাচ্ছি, কিন্তু ওর সামনে আমি যেতে পারবো না। কেন? এত বীর পুরুষ আর অ্যানাকোন্ডার সামনে যেতে চাইছো না? আর ওকে আমাদের খেয়ে ফেলবে নাকি? ও তো ওর জায়গায় থাকবে। আর যদি কিছু করতেও আসে, তোমার গানটা তো আছেই। কি সুন্দর কথা। হ্যাঁ শোনো, ওসব দেখতে আমি যেতে পারবো না। পৃথিবীতে এই সাপ জিনিসটাকে আমি বেশি ভয় পাই। আর ওর সামনে গিয়ে শুধু শুধু নিজের বিপদ ডেকে আনবো কেন? আর ওই বেচারাকেই বা শ্যুট করতে যাব কেন? এর থেকে চলো তোমাকে সমুদ্রে নিয়ে যাই, শিপে ঘুরবো, অনেক ভালো লাগবে। না। তাহলে আকাশে, প্লেনে ঘুরবো। না। গাড়িতে লং ড্রাইভে যাবে? না বললাম তো। তাহলে কোথায়? প্লিজ একটা তো বলো। ঘোড়ার পিঠে চড়বো। ঘোড়া? কি অদ্ভুত তোমার চয়েস। না ঠিক আছে, তাহলে কাল নিয়ে যাব। এখন ঘুমাতে আসো, অনেক রাত হয়ে গেছে। আসছি। আজ দুপুরের পর আসবে আমাকে নিয়ে বের হলো। একটা জায়গায় এসেছি যেখানে একটা লোক অনেকগুলো ঘোড়া দেখাশোনা করে। ওনার থেকে আসবে একটা সাদা ঘোড়া নিয়ে এলো। এই, তুমি একটা ঘোড়া নিয়ে এসেছো কেন? আর একটা কই? আর একটা কই মানে? তুমি একা ঘোড়ার পিঠে চড়তে পারবে? কোনোদিনও চড়েছো? চড়নি তো। তাহলে বেশি কথা না বলে এসো আমার পিছনে, উঠে বসো। পেছনে মানে? আমি তোমার সামনে বসবো। আরে সামনে বসে যদি নিজেকে কন্ট্রোল করতে না পারো? আমি আর কোনো কথাই শুনতে চাই না। ওকে। তারপর মাহিকে উঠিয়ে ঘোড়ায় চড়াচ্ছি। আসবি, আমি বোধহয় ঘুমিয়েই পড়বো। ঘোড়াটা যেভাবে দৌড়াচ্ছে। ও আচ্ছা, ও আস্তে দৌড়াচ্ছে? তোমার টাইম মনে হলো? ঠিক আছে, অনেক শক্ত করে চেপে বসো। অনেকক্ষণ ঘোড়ায় চড়ে দুজনেই অনেক ক্লান্ত হয়ে গেছি। একটা গাছের নিচে গিয়ে ও বসে পড়লো। আমি ওর কোলে মাথা রেখে শুয়ে পড়লাম। কি আরাম! ঘোড়া দাবড়িয়ে আমি ঘেমে গোসল করে ফেললাম, আর উনি এসে আরাম করে শুয়ে পড়ল। আমি উঠে ওর মুখের দিকে তাকালাম। আসলেই ঘেমে গেছে অনেক। ঠিক আছে, আমরা দুজনেই শুই। তুমি শুয়ে পড়ো, আমি তোমার হাতের উপর মাথা রেখে শুবো। হুম। ও চোখ বন্ধ করে শুয়ে আছে। আমি ওর মুখটা দেখছি। মুখের চারপাশ দিয়ে ঘাম ঝরছে। আমি মাথা উঁচু করে ওর মুখের সামনে গিয়ে ফু দিতে থাকলাম। ও চোখ খুলে তাকিয়ে আছে। জানো, আমি এখন কিছুটা রোমান্টিক মুডে আছি। এই রোমান্টিক পরিবেশটা আমার মনটাকে আরো বেশি রোমাঞ্চকর করে তুলেছে। খুব আদর করতে ইচ্ছে করছে, কিন্তু কিন্তু আমি অনেক ঘেমে আছি, তাই পারছো না, তাই তো? আমি ওর মুখটা মুছে দিয়ে ওর কপালে, দু চোখের পাতায়, নাকে, গলায়, থুতনিতে, ঠোঁটে ভালোবাসার ছোঁয়া দিলাম। হয়েছে হয়েছে, আর কিছু করতে হবে না। আশেপাশে গাড়িটা ঘোরাফেরা করছে, ওরা দেখে ফেলতে পারে। এই তুমি কি, হ্যাঁ? তুমি এখানেও ওদেরকে নিয়ে এসছো? আমরা কি কোথাও গিয়েও একাকিত্বভাবে সময় কাটাতে পারবো না? মাহি, তুমি তো জানোই সব কিছু, তারপরেও কেন এমন করো? এখন ওই মাফিয়ার বাচ্চা তো আরও বেশি ক্ষেপে গেছে। এই প্রপার্টি ভোগ করেই ও এতদূর পর্যন্ত এসেছে, এখন সেটা ওর হাতছাড়া হয়ে গেল। ও মাফিয়া সবার আড়ালে, আর সবার সামনে ও একজন বিজনেসম্যান। ওর বিরুদ্ধে পুলিশ পর্যন্ত তেমন এভিডেন্স জোগাড় করতে পারেনি। থাক, আমি ওসব শুনতে চাচ্ছি না। তুমি বাসায় চলো, আর ভালো লাগছে না থাকতে। ডিয়ার, এভাবে রাগ করলে চলে? আমাদের তো আরও কত প্ল্যান ছিল। আমরা বাইরে থেকে ডিনার করে যাব। না, আমি এক্ষুনি যাবো। তুমি না গেলে আমিই চলে যাচ্ছি, থাকো তুমি। হ্যাঁ মাহি, আরে দাঁড়াও। কি রাগ মেটার? তুমি এভাবে রাগ করে বাসায় চলে আসলে? আজকে কত প্ল্যান ছিল আমাদের। হ্যাঁ, তুমি আমার সাথে কথা বলবে না? খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। আমার এমন ধরনের জীবন ভালো লাগছে না। কি বোরিং একটা লাইফ আমার। কান্না করতে ইচ্ছে করছে। ঠিক আছে, কান্না করো। কি ধরনের এগুলো? তুমি দেখছো আমার মন খারাপ, তাহলে তুমি কেন ল্যাপটপ নিয়ে বসলে? কাজ আছে তাই। তাহলে আমি কি করব? আমার খুব বোর লাগছে। এই জন্যই তো বলেছিলাম বাইরে কিছু সময় কাটাতে। এখন আর কি করবে? ড্যান্স করো। না, তুমি আমার সাথে গল্প করবে, ওটা রাখো। কি হলো? আমার কথা কি কানে যাচ্ছে না? আমি কিন্তু এখন সত্যিই গান ছেড়ে নাচা শুরু করব। শিওর?
অসভ্য ছেলে, দাঁড়াও। মাহি একদম এই কাজটা করবে না। তুমি ল্যাপটপটা বন্ধ করলে আমি কি আর এটা খুলতে পারবো না? বেচারি, এখন দেখো কেমন লাগে। বেশি রাগ করলে বেশি লস। আমি রাগ করে চলে এসে গানের সাউন্ড ফুল স্পিডে দিয়ে উড়াধুরা ডান্স শুরু করলাম। ভালোই পারে। কিছুক্ষণ পর আমি গিয়ে নাচের মাঝে ওকে কোলে তুলে বেডরুমে নিয়ে এলাম। আমাকে নামাও নামাও বলছি। তারপর ঠাস করে বিছানার উপর ফেলে দিল। তুমি দেখতে পাচ্ছিলে না আমি নাচ করছিলাম? তাহলে কি কারণে তুমি আমার রুমে নিয়ে এলে? হ্যাঁ, সাত হানি দেও আইসি তাই। কি কি বলো এসব? কিছুই তো বুঝি না। মানে এখন আমি তোমার সাথে মধুর মিলনে যেতে চাই। হাউ চিপ! একদম আমার কাছে আসবে না কিন্তু। একদম চুপ, কোনো কথা বলবে না। এমনি সময় তো রোম্যান্স করার জন্য পাগল হয়ে যাও, আর আমি যখন কাছে আসতে চাই তখন আবার সেই আগের মাহি হয়ে যাও। ঠিক আছে যাও, আর কাছেই আসবো না তোমার। তারপর আর কোনো কথা না বলে ওর পাশে গিয়ে শুয়ে পড়লাম। ভালো হয়েছে, রাগ করেই থাকেন। সকালে ব্রেকফাস্ট করে আশফি বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছে, কিন্তু অফিসে যাওয়ার জন্য নয়। তাহলে ও কোথায় যাবে? আশফি, তুমি কোথায় যাচ্ছ? অনেকদিন প্র্যাকটিস হয় না, আজকে একটু কুংফু প্র্যাকটিস করে আসি। চলো তোমাকেও নিয়ে যাই। না, আমি গিয়ে কি করব? শিখিয়ে দিব, চলো। ওগুলো তোমার কাজে আসবে, আমার না। ওসব জিনিস আমি শিখবো না। আগে চলো, তারপর দেখা যাবে। ওকে নিয়ে কুংফু মাস্টারের কাছে গেলাম। ওর সাথে মাস্টারের পরিচয় করিয়ে দিয়ে একটা ফাঁকা জায়গায় এসে আমি প্র্যাকটিস করছি, আর ও শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আমার দিকে। তারপর উঠে আমার কাছে এলো। কি হয়েছে, শিখবে? হুম। ভেরি গুড, তাহলে চলো ফার্স্ট স্টেপ থেকে শুরু করি। না, আমি এই স্টেপ থেকেই শিখবো। এটা থেকে তো তুমি শুরু করতে পারবে না। কুংফুর এক একটা ধাপ আছে, হুট করেই মাঝ থেকে শেখা যায় না। না না না, আমি এটাই শিখবো। তুমি এটাই শেখাবে আমাকে। আচ্ছা ঠিক আছে, দেখো পারো কি না। আমাকে পেছনে থেকে ধরে কিভাবে শিখবে? এখানে এসো সামনে। তুমি করো না, আমি তোমাকে ফলো করছি। তুমি হাত পা যেভাবে মুভ করবে আমি সেভাবেই মুভ করব। ওকে। মাহি, তুমি কি করছো? তুমি কি কুংফু শিখছো নাকি রোম্যান্স করছো? কোনটা? মাহি, তুমি শুনতে পাচ্ছ আমি কি বলেছি? সবাই দেখছে কিন্তু। তোমার যত রোম্যান্স কি বাইরে আসলে শুরু হয়ে যায়? চুপ করো না, কেউ দেখছে না। সামনে একবার তাকিয়ে দেখো। ওর কথা শুনে সামনে তাকিয়ে দেখলাম সবাই সত্যি কিভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে ফ্রিতেই রোমান্টিক ফিল্ম দেখছে। আমি লজ্জা পেয়ে সেখান থেকে সরে আসলাম। হ্যাঁ, এখন লজ্জা পেয়ে সরে গেল। এই মেয়েটা মনে হয় এখনো পাগল আছে। সবাই এখনো দাঁড়িয়ে তাকিয়েই আছে। আমি ওদের দিকে তাকিয়ে বললাম, কি হয়েছে, শেষ তো? এবার আমার কথা শুনে সবাই একটু লজ্জা পেয়ে চলে গেল। ওকে নিয়ে বাসায় চলে আসলাম। আচ্ছা, তোমার কি সবার সামনে গেলে রোমান্স করতে ইচ্ছে হয়? আর কিছুই তো শিখলে না। না, আসলে তুমি যখন প্র্যাকটিস করছিলে তোমাকে দেখে কেমন যেন একটা আকর্ষণ কাজ করছিল আমার ভেতর। হ্যাঁ, আমি বাইরে থাকলেই তোমার ভেতর আকর্ষণ কাজ করে। বাসায় থাকলে একদম আমিষলেস হয়ে থাকো। আর এটা শিখলে কখনো কাজেও আসতে পারতো, এটাও শিখলে না। ওগুলো কোনো কাজে আসবে না আমার। আর কি বলে তুমি? বাসায় থাকলে আমি তোমাকে একদম আদর করি না। খুব করো। আমি ওর কাছে গিয়ে ওকে ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দিলাম। ও মাই গড, এই প্রথম আমি মাহিকে নতুন ভাবে দেখছি। ওর গা থেকে টপটা উন্মাদ মনে হচ্ছে? যেটা ভাবতে পারো, আই ডোন্ট কেয়ার। ওকে বিছানায় শুয়ে দিলাম। তারপর মাহি আমার বুকের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। আর মাত্র 2 দিন বাকি আছে ওর জন্মদিনের। অনেক বড় একটা সারপ্রাইজ ওয়েট করছে ওর জন্য। ও চিন্তাও করতে পারবে না ওর জন্য কি সারপ্রাইজ রেখেছি আমি। মাহি, মাহি, কোথায় তুমি? আশ্চর্য, এই সন্ধ্যার সময় মেয়েটা কোথায় গেল? ডাকছি, কোনো সারা শব্দ নেই। মাহি, এই মাহি। কি হয়েছে? এত খোঁজ কেন? খোঁজ নেব না মানে? তার আগে বলো তুমি কোথায় ছিলে এতক্ষণ? আমি তোমাকে কতক্ষণ থেকে ডাকছি, তুমি শুনতে পাওনি? না, শুনতে পাইনি। বাগানের ওই দিকটাতে ছিলাম আমি। এই সময় তুমি বাগানের ওই দিকটা কি করছিলে? মাহি, কি হয়েছে বলো আমাকে। এদিকে এসো, আমার কাছে এসো। এখন বলো কি হয়েছে, মন খারাপ কেন? তুমি ভুলে গেছো? না, আমি ভুলিনি।
কাল তোমার জন্মদিন, তো এতে মন খারাপের কি আছে? আশফি, মা এখানে নেই। মাকে খুব মনে পড়ছে, দেখতে ইচ্ছে করছে মাকে। এটা কি স্বাভাবিক না? ও, এই ব্যাপার, তাই বলো। তো ফোনে কথা বললেই তো হয়, ভিডিও কল করো। আশফি, আমি মাঝে মাঝে সত্যি তোমাকে চিনতে পারি না। রাগ করে বিছানায় গিয়ে শুয়ে পড়লো। এই মাহি, ওঠো না, তোমার সাথে কত গল্প করতে চাইলাম আমি। কি হলো, উঠবে না? ঠিক আছে, তাহলে আমিও একটু রেস্ট নিই। 11:48 বাজে, না খেয়ে ঘুমিয়ে পড়লো মেয়েটা, একটু বেশি আবেগী। উফ, এইভাবে মাঝরাতে অ্যালার্ম বাজার মানেটা কি? এই শুনতে পাচ্ছ? অ্যালার্মটা অফ করো না। কি হলো? ধুর বাবা, আর ভালো লাগে না। আশফি, আরে ও কোথায়? এই কি সারা ঘরে মোমবাতি জ্বালানো কেন? ও, মনে পড়েছে, সারপ্রাইজ। আমি সত্যি সারপ্রাইজড। এইভাবে মাঝরাতে ঘুম ভাঙিয়ে কে বলেছিল ওকে সারপ্রাইজ দিতে? আমি বিছানা থেকে উঠে ওকে খুঁজতে লাগলাম। হঠাৎ কেউ আমার সামনে এসে দাঁড়ালো। আমি জানি এটা আশফি ছাড়া আর কেউ হতে পারে না। আমি ঘরের লাইটটা জ্বালিয়ে দিলাম। উনিই আমার সামনে দাঁড়িয়ে আছেন, মুখ চেপে হাসছেন। কি হয়েছে? এভাবে অন্ধকারে চোরেলের মতো দাঁড়িয়ে হাসছো কেন? আরে আজব, হেসেই যাচ্ছে তো হেসেই যাচ্ছে। এই, হাসি বন্ধ করো। কি হয়েছে? মাহি, মা, তুমি? মাকে জড়িয়ে ধরলাম। মা, তুমিও ওর মতো শিখে গেছো, তাই না? হ্যাঁ, খানিকটা। সব ওরই প্ল্যান ছিল। কত রাগই না দেখালো আমাকে, না খেয়েই শুয়ে পড়লো। আবার বলে কিনা আমি চুড়েল। আচ্ছা এখন থাম, আমি খাবার রেডি করছি। আজকে তোদের দুজনকেই আমি খাইয়ে দেব। অনেক খুশি লাগছে আমার। তাহলে এই সারপ্রাইজ ছিল আমার জন্য? কি হয়েছে, ওভাবে তাকিয়ে আছো কেন? তাকাচ্ছি না আর। আমি মুখটা ঘুরিয়ে বেরিয়ে আসতে গেলাম, ও তখন আমাকে পেছন থেকে জড়িয়ে ধরল। এই, তুমি এত কিউট কেন? না তো, আমি তো চুড়েল। হুম, তুমি তো আমার লিটল হার্ট। তাই? তাহলে লিটল করে একটা পাপ্পি দাও। হুম। হুম। ও একটু উঁচু হয়ে আমার ঠোঁটে চুমু দেওয়ার জন্য এগিয়ে এলো। তখন মামুনি পেছন থেকে ডাক দিল খেতে আসার জন্য, তাই আর পাপ্পিটা নেওয়া হলো না। রাতে খেয়ে দিয়ে আমরা সবাই একসাথে বেডরুমে বসে গল্প করছি। মাহি মামুনির কাঁধের ওপর মাথা রেখে গল্প শুনছে, আর আমি মামুনির কোলের ওপর মাথা রেখে শুয়ে আছি। মামুনি, তুমি কিন্তু আজকে ওর কাছে থাকবে না, আমার কাছে থাকবে। আচ্ছা, সে দেখা যাবে। তোরা ঘুমাবি কখন? মা, আর একটু গল্প করি না? আজকের এই রাতটা আমার জীবনের সব থেকে শ্রেষ্ঠ রাত। কথা বলতে বলতে অনেক সময় পার হয়ে গেছে, দুটোই ঘুমিয়ে পড়েছে। মাহিকে শুয়ে দিলাম, আর আসফির মাথার নিচে বালিশ দিয়ে আমি রুম থেকে বেরিয়ে এলাম। রাতে এইভাবেই ঘুমিয়ে পড়েছিলাম, ওটা কোথায় গেল? বাহ, কি সুন্দরভাবে ঘুমিয়ে আছে। আর একটু উপাস ঘুরলেই তো নিজের ঠাস। সকাল সকাল একটু মজা নেওয়াই যায় ওর সাথে। ওর কাছে গিয়ে ওর কানে জিব্বা দিয়ে হালকাভাবে সুড়সুড়ি দিলাম, আর তখনই উপাস ঘুরেই নিচে পড়ে গেল। আহ, আশফি, তুমি আসলেই একটা গন্ডার। না হলে এরকম কেউ করে? গন্ডারা আমি না তুমি। যেভাবে নাক ডেকে ঘুমাচ্ছিলে, এখন ওঠো, উঠে ফ্রেশ হয়ে নাও। আজকে আমরা সারাদিন বাইরে সময় কাটাবো। সত্যি? ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। তারপর আমি, আশফি আর মা সবাই একসাথে বাইরে ঘুরতে গেলাম। অনেক এনজয় করছি। এত খুশি হয়তো আমি কোনোদিনও হইনি। আশফি মায়ের ছবি তুলছে আর আমি ওর পাশে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছি। ওর সাথে একটু দুষ্টুমি করতে ইচ্ছে হলো, তাই ঠোঁটে একটু আইসক্রিম জড়িয়ে ঠোঁটটা কিসে স্টাইল করে নাক ছিটকাচ্ছি, ওর দিকে তাকাচ্ছি। ও তখন আমার দিকে ঘুরে আমার ঠোঁট থেকে আইসক্রিমটুকু চেটে খেলো। আমি তখন ছোট্ট করে একটা স্মাইল দিলাম, আর আশফি তাকিয়ে হেসে দিল। মাহি, আমাদের এখন আর একটা জায়গায় যাওয়া বাকি আছে। কোথায়? তোমার বাবার কবর জিয়ারত করতে। তারপর ওদের নিয়ে বাবার কবর জিয়ারত করছি আমরা। মামুনি খুব কাঁদছে ওনার কবরের সামনে দাঁড়িয়ে। আমি আর মাহি ওনার জন্য দোয়া করে একপাশে এসে দাঁড়িয়ে আছি। মামুনি ওনার কবরের সামনে দাঁড়িয়ে ওনার জন্য দোয়া করছেন। হঠাৎ দুজন লোক মামুনির পিছনে এসে দাঁড়ালো। ওরা কিছু করার আগে আমার গার্ড ওদের শ্যুট করে দিল। আমি তখন মামুনিকে ওখান থেকে তাড়াতাড়ি সরিয়ে আনার জন্য এগিয়ে গেলাম। তখন মাহি পেছন থেকে চিৎকার দিয়ে উঠল। ওরা শুধু দুজন ছিল না, চারপাশ ঘিরে ফেলেছে আমাদের, আর দুটো ছেড়ে মাহির মাথায় গান তাক করে রেখেছে। আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। আমার গার্ডের সংখ্যা বেশি ছিল না,
আমি কোনো কিছু না ভেবেই মামুনির কাছে না গিয়ে মাহির কাছে যে দুজন ছিল তাদের শ্যুট করে দিলাম। কিন্তু আমার গার্ডের সংখ্যা মাত্র 4 জন থাকায় ওরা ওদের সাথে পারছিল না। আমি মাহির কাছে দৌড়ে যাওয়ার আগেই মাহি মা বলে চিৎকার দিয়ে উঠল। আমি একবার পেছনে তাকালাম, কিন্তু ওই দৃশ্য আমি আর সহ্য করতে পারলাম না। ওরা যখন মাহিকে টার্গেট করে শ্যুট করতে যাবে, আমি তখন সেখান থেকে ওকে সরিয়ে নিয়ে তাড়াতাড়ি দৌড়ে এসে সোজা গাড়িতে গিয়ে উঠে বসলাম। ওরা অনেকক্ষণ আমাদের গাড়ির পিছু নিয়েছিল। মাহিকে বাঁচানোর জন্য সেখান থেকে পালিয়ে আসা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। মাহি সেন্স হারিয়েছে। ওকে গাড়ি থেকে কোলে তুলে নামিয়ে বিছানায় শুইয়ে দিলাম। বেশ কিছুক্ষণ পর ওর সেন্স ফিরল। সেন্স ফেরার পর ও শুধু একবার মা বলে চিৎকার করে ডেকে স্তব্ধ হয়ে গেল। অনেকবার মাহিকে ডাকছি, ও কোনো সাড়া দিচ্ছে না। ওর এই অবস্থা দেখে ডক্টর ওকে ঘুমের মেডিসিন দিয়ে ঘুম পাড়িয়ে দিল। আমি ওর এই অবস্থা তাকিয়ে দেখতে পাচ্ছি না। আর তার উপর আজকে চোখের সামনে যা ঘটে গেল, আমি নিজেই নিজেকে সামলাতে পারছি না। আর ও কিভাবে সেটা সহ্য করবে? চোখের সামনে ওরা মামুনির গলা ছুরি দিয়ে কেটে দিল, আর আমি মামুনিকে বাঁচাতে পারলাম না। কাল সকালে মামুনির দাফন। আরও একজন আপন মানুষ আমার চোখের সামনে মারা গেল। আমি কিচ্ছু করতে পারলাম না। আমি কিভাবে মামুনির দাফন কার্য সম্পূর্ণ করব? সারা রাত মাহির পাশে বসে আছি, আর চোখের পানি ফেলছি। ঠিক সেই দিনটার মতো আজকে আবারও নিজেকে অসহায় লাগছে। আর পারছি না এসব সহ্য করতে। আমি এবার সত্যি মরে যাব। না, আমি সব কি ভাবছি? আমাকে তো মাহির জন্য বাঁচতে হবে, ওকে সামলাতে হবে। আমি এভাবে ভেঙে পড়লে ওর কি হবে? নিজেকে বহু কষ্টে সামলে নিলাম। ভোর হয়ে গেছে। মাহিকে কড়া ডোজের ঘুমের মেডিসিন দিয়েছে, তাই এখনো ঘুমাচ্ছে। আমি মামুনির জানাজার ব্যবস্থা করছি। মাহি ঘুম থেকে উঠেছে কখনো আমি খেয়াল করিনি। মামুনির লাশের পাশে বসে মামুনির মুখের দিকে তাকিয়ে আছে নীরবে। আমি ওর দিকে তাকিয়ে শুধু কাঁদছি। এর মাঝে পুলিশ এসে আমাকে বলল এবারও কোনো এভিডেন্স কালেক্ট করতে পারেনি। আমি শুনে শুধু চুপ করে দাঁড়িয়ে আছি আর চোখের পানি ফেলছি। কিছুক্ষণ পর মামুনির দাফনের ব্যবস্থা করে বাসায় ফিরলাম। মাহি ঠিক আগের স্থানেই পাথরের মতো হয়ে বসে আছে, যেখানে বসেছিল মামুনির কাছে। ওর এরকম অবস্থা দেখে আমার মাথা কাজ করছে না। এত বড় ধাক্কা পেয়েছে ও, এতে ওর আবার বড় কোনো ক্ষতি হয়ে যাবে না তো? আমি তাড়াতাড়ি ওর কাছে গেলাম। মাহি, হ্যাঁ মাহি, তুমি কোনো কথা বলছো না কেন? তুমি কি খুব অসুস্থ বোধ করছো? দাঁড়াও, আমি এক্ষুনি ডক্টরকে ফোন করছি। আশফি, আমি একদম ঠিক আছি। কথাটা বলে ও উঠে রুমে চলে গেল। ও কি আমার উপর অভিমান করেছে আমি মামুনিকে বাঁচাতে পারিনি বলে? হ্যাঁ, এটাই তো স্বাভাবিক। কিন্তু ও আমার থেকে এভাবে দূরে চলে গেলে আমি কিভাবে বাঁচব? আমি রুমে গেলাম। দেখলাম ও বসে মামুনির ছবির দিকে তাকিয়ে কি যেন ভাবছে, কিন্তু ওর চোখে কোনো পানি নেই। ওর এই স্বাভাবিক থাকাটাই আমার কেমন যেন অস্বাভাবিক লাগছে। আমার চোখ থেকে এখনো অঝরে পানি পড়েই যাচ্ছে, কিন্তু ও কিভাবে এত স্বাভাবিক আছে? আমার ওর সাথে কথা বলতে হবে। আমি ওর কাছে গিয়ে বসলাম। আমি ওকে কিছু বলার আগে ও কথা বলল। আশফি, মায়ের বডি কি পোস্টমর্টেম করা হয়েছে? আমি ওর এই কথা শুনে অবাক না হয়ে পারলাম না। না, আমি করতে দেইনি। আমি চাইনি মামুনির শরীর ক্ষতবিক্ষত করুক ওরা। অনেক ধন্যবাদ। দিন পেরিয়ে রাত হয়ে গেল। মাহি সবকিছু কেমন স্বাভাবিকভাবে যেন মেনে নিচ্ছে। সব কাজ করছে স্বাভাবিকভাবে, কিন্তু মুখে কোনো হাসি নেই। রাতে ডিনার করে ও এসে শুয়ে পড়ল। ওকে দেখে আমার খুব টেনশন হচ্ছে। আমি পাশে গিয়ে শুয়ে পড়লাম। ও কোনো কথা বলছে না, ঘুমিয়ে পড়েছে হয়তো। রাত 2:30 বাজে। আমার চোখে এখনো ঘুম নেই। আমি উঠে বেলকনিতে গিয়ে দাঁড়ালাম। মামুনির সাথে কাটানো সময়গুলোর কথা ভাবছি আর চোখের পানি ফেলছি। না, এভাবে আর চোখের পানি ফেলে সময় নষ্ট করব না। এক এক করে সবাইকে ওরা কেড়ে নিচ্ছে। মাহির কোনো ক্ষতি হওয়ার আগে আমাকে ওদের মোকাবেলা করতে হবে। তাতে যা হওয়ার হবে। পুলিশের ওপর আর ডিপেন্ড করা যাবে না। মাহির কথা মনে পড়ে ঘরে চলে এলাম। হে কি, মাহি কোথায়? নিচ থেকে গুলির শব্দ এলো। আমি দৌড়ে নিচে নেমে গেলাম। দেখলাম ও একটা শ্যাম্পেনের বোতলের মিড পয়েন্টে গুলি করার চেষ্টা করছে, কিন্তু বারবার মিস হচ্ছে। আমি পেছন থেকে ওর 2 হাত বোতলের মিড পয়েন্টে তাক করে ধরে শ্যুট করলাম। এবার গুলিটা বোতলের মাঝে লেগে ভেঙে গেল। তারপর ও হাত দুটো নিচে নামালো, নিঃশব্দে দাঁড়িয়ে কাঁদছে। আমি ওকে বাধা দিচ্ছি না। ও সামনে ঘুরে আমাকে জড়িয়ে ধরে একবার মা বলে ডেকে কেঁদে উঠল। আমিও নিজেকে সামলাতে পারলাম না, ওকে জড়িয়ে ধরে কাঁদছি। তারপর ওকে ঘরে নিয়ে এলাম।
আশফি, আমি নিজেকে বদলাতে চাই। আমি বুঝতে পেরেছি ও কি বলতে চাচ্ছে। ওর কপালে একটা চুমু দিয়ে ওকে ঘুমাতে বললাম। খুব ভোরে মাহি আমাকে ডেকে তুলল। আজ থেকে মাহি নিজেকে নতুনভাবে প্রস্তুত করবে। মাহির এই উদ্যম তেজি আমাকে নতুন করে শক্তি দিচ্ছে। আশফি, শুরু করা যাক। হুম, এসো। আমি মাহিকে শ্যুট করা থেকে শুরু করে কুংফুর প্রতিটা স্টেপ শেখালাম। বেশি সময় লাগেনি। 3 মাসের ভেতর মাহি নিজেকে যথেষ্ট পারফেক্টভাবে গড়ে তুলেছে। আশফি, আমি ভেবে নিয়েছি আমার সব প্রপার্টি বেসরকারি যে প্রতিবন্ধীদের হেল্প ফান্ড রয়েছে সেখানে দিয়ে দিব। আর তুমি এটা আজই নিউজ পেপার হেডলাইন করে দাও। ওকে ডিয়ার। আজকে সন্ধ্যায় আমি আর আশফি গাড়িতে করে কোর্টের উদ্দেশ্যে যাচ্ছিলাম, কোনো বডিগার্ড ছাড়াই। তারপর যেটা হলো, আমাদের দুপাশে দুটো গাড়ি এসে আমাদের গাড়িটা আটকে ধরলো। আমরা সারেন্ডার করলাম ওদের সামনে। ওরা কিছুটা অবাক হয়ে আমাদের কিছু না করে ওদের বসের কাছে নিয়ে গেল। আমাকে একটা রুমে আটকানো হলো আর আশফিকে আমার কাছ থেকে নিয়ে গেল। আমি তো চুপচাপ বসে আছি। আমি জানি আমার আশফি এখন কি করছে। এখন শুধু চারপাশ থেকে গুলির আওয়াজ আসছে। শুধুমাত্র ওদের কাছে পৌঁছানোর জন্য এত প্ল্যান। এখন সব গার্ড এখানে পৌঁছে গেছে। চাইলে পুলিশকে ইনফর্ম করতে পারতাম, কিন্তু আমি নিজে চোখে ওদের মৃত্যু দেখতে চাই। হঠাৎ দুটো রোবট ভেতরে ঢুকে আমাকে বের করে নিয়ে একটা শয়তানটার সামনে নিয়ে গেল। তার মানে কি আশফি কিছুই করতে পারেনি? গিয়ে দেখলাম ওরা সত্যি আশফিকে ধরে রেখেছে। তবে এরা কেউ মানুষ নয়, সবাই রোবট। এই শয়তানটার এত ক্ষমতা, তবুও এই প্রপার্টির জন্য এত কিছু করেছে শুধুমাত্র সমাজের সামনে ছদ্মবেশে থাকার জন্য। আমাকে আশফির পাশে নিয়ে দাঁড় করালো। আশফি, এখন কি হবে? মানুষগুলোকে শুট করা গেলেও এদের কি করবে? ডিয়ার, এত টেনশন নিও না। একটু পরেই এই রোবটগুলো একাই থেমে যাবে। কিভাবে? হুম, আমি জানতাম ওর অনেক পাওয়ার, তাই সে ব্যবস্থা আমি এখানে ঢুকেই করেছি। আমার গার্ডদের ইনফর্ম করে দিয়েছি। ওরা সমস্ত জায়গায় ছড়িয়ে গিয়েছে। এই রোবটগুলোর প্রত্যেকটার মেইন সফটওয়্যারে একই কোড দেয়া। আমার একটা গার্ড অলরেডি ওই সফটওয়্যারের কোড হ্যাক করে রেড বাটনে ক্লিক করে দিয়েছে। প্রসেসিং চলছে। আস্তে আস্তে সবগুলোই মাটিতে পড়ে যাবে। ওয়াও, ইউ আর সো ব্রিলিয়ান্ট। অলরেডি রোবটগুলোর কার্যক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে। এদিকে জ্যাক কং, মাফিয়া লিডার, চিলাচিলি করছে আর আমাদের জাপানিজ ল্যাঙ্গুয়েজে গালাগাল দিচ্ছে। তারপর ওর ছেলেকে ইশারায় আমাদের মেরে দেওয়ার কথা বলল। তখন পেছন থেকে জ্যাক কং এর ছেলে আশফির মাথায় গানের পেছন দিয়ে আঘাত করলো। ও মাথা ধরে নিচে বসে পড়লো। আশফির মাথার রক্ত দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি। সোজা ওর তল পেটে গায়ের সমস্ত জোর দিয়ে লাথি মেরে দিয়েছি। আমাকে শ্যুট করার আগে ওর হাত থেকে গানটা কেড়ে নিয়ে ও সোজা ওর কপালে শ্যুট করে দিয়েছি। এবার জ্যাক কং আমাকে মারার জন্য এগিয়ে এলো। আশফি উঠেই ওকে মেরে নিচে ফেলে দিল, কিন্তু তারপরেও নিজেকে সারেন্ডার করছে না। একবার মনে হলো আমি নিজেই ওর গলা কেটে নামিয়ে দিব, কিন্তু আমার হাত কাঁপছিল, সাহস পাচ্ছিলাম না আর। আমি আশফিকেই এই কাজটা করতে বললাম। আমি পেছন ঘুরে আছি। আশফি ছুরি দিয়ে ওর গলা কেটে নামিয়ে দিল। আমি চোখ বন্ধ করে আছি আর ওই শয়তানটার আর্তনাদ শুনতে পাচ্ছি। ডিয়ার, লেটস গো। আমি আশফির ডাক শুনে ওর দিকে তাকালাম। বিজয়ের হাসি দেখতে পাচ্ছি ওর ঠোঁটের কোণে। ও আমার চোখের দিকে তাকিয়ে আছে। আমি বুঝতে পারছি ও কতটা খুশি। আমি ওর কাছে গিয়ে ওর ঠোঁটে আলতো করে চুমু দিয়ে ওকে নিয়ে বেরিয়ে এলাম। ম্যারেজ অ্যানিভার্সারি, 1 বছর পূর্ণ হলো ওদের বিয়ের। মাহি, জলদি ওঠো। আজকের দিনেও এভাবে ঘুমাবে? আমাদের তো বেরোতে হবে। কি ঘুম! আমি ডেকেই যাচ্ছি আর ও ঘুমে হুম হুম করছে। আমি ওর কাছে গিয়ে ওর নাকের মাথায় ছোট্ট করে কামড় দিলাম। ওহ আশফি, কি করছো বলো তো? এভাবে কেউ ঘুমায়? আমি তোমাকে ডেকেছি কখন থেকে? তুমি কি ভুলে গেছো আজকে কি? একদম না। তাহলে তাড়াতাড়ি ওঠো, যাও ফ্রেশ হয়ে নাও। ও ফ্রেশ হয়ে বাইরে এলো। ওকে নিয়ে আমাদের দুজনের বাবা মায়ের কবর জিয়ারত করে বাসায় ফিরলাম। ও এসে আবার শুয়ে পড়ল। মাহি, এসব কি? কি? আজকে আমাদের বিবাহ বার্ষিকী। বাসায় পার্টির অ্যারেঞ্জমেন্ট করতে হবে। কত গেস্ট আসবে জানো তুমি? খবরদার, বাসায় একদম পার্টি কোনো অ্যারেঞ্জমেন্ট করবে না। আজকের দিন আর রাতটা শুধু আমি আর তুমি একা উপভোগ করব। রিয়েলি? ওর হাতটা ধরে একটানে আমার কাছে নিয়ে এলাম। রিয়েলি। তারপর আমি ওর গালে চুমু দিতে শুরু করলাম। মাহি, কি করছো? সবাই তাকিয়ে দেখছে তো। উফ, সবাই এখানে কোথা থেকে এলো? আরে সামনে তাকিয়ে দেখো, পাবলিক এরা তাকিয়ে আছে। তাই নাকি?
ওহো, তাই তো। প্লিজ প্লিজ, আপনারা অনেক দেখেছেন, এবার থামুন, আর দেখতে হবে না। আমরাও আর দেখতে দেব না। তারপর মাহি আমাকে নিয়ে কম্বলের নিচে ঢুকে পড়ল। এরপর বাকিটা আমাদের মাঝেই থাক।